আশ্বিদের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। কলকাতার পুজোগুলি অলরেডি উদ্বোধন হয়ে গিয়েছে এবং ঠাকুর দেখাও শুরু হয়ে গিয়েছে, কারণ এখন মহালয়া থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায়। কিন্তু শহরতলি বা উত্তর শহরতলি এখনো অনেক পুজো প্যান্ডেল কিছুটা হলেও বাকি আছে। তেমনি আমরা পানিহাটির অন্যতম একটি সেরা তথা উত্তর শহরতলির অন্যতম একটি সেরা দুর্গোৎসব হলো বিজয়পুর টাউন ক্লাবের দুর্গোৎসব। এবছর তাদের ৭৬তম বর্ষ। প্রত্যেক বছর একটা অসাধারণ থিমের পুজো তারা করে। গত বছরও তারা সত্যজিৎ রায়ের ওপর করেছিলেন, আর এবছর কি করেছেন চলুন দেখে নিই। অবশ্যই এবার কিন্তু পুজোয় আরো অবাক করা আর একটা থিম থাকছে বিজয়পুর টাউন ক্লাবের। মণ্ডপে প্রবেশের পরই বাইরের একটা অংশ আছে, বাইরের অংশটা কিন্তু এভাবেই সাজিয়ে তোলা হয়েছে। বেশ কিছুটা কাজ হয়ে গিয়েছে, যেটুকু হয়েছে আমরা সেইটুকু কাজ তুলে ধরছি। শ্যামল বাবু আপনাদের পুরো এই ছবিটা দেখাচ্ছেন। গোল গোল রিং এর মধ্যে জরির সুতো দিয়ে বা দড়ি দিয়ে তৈরি করা এই জিনিসগুলো একটা গ্রাম্য পরিবেশ ফুটিয়ে তুলছে। এবং আমরা উদ্যোক্তা এবং শিল্পীর সাথে কথা বলে যেটা জানতে পারলাম, আপনাদের প্রথমেই বলেছিলাম অবাক করা একটা থিম থাকছে। সেটা হচ্ছে, আপনারা জানেন প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় তার প্রখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা এবার তুলে ধরছে বিজয়পুর টাউন ক্লাব সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট ছোট পুতুলে সেজে উঠছে তাদের পুজো মণ্ডপ। এই যে ছোট ছোট পুতুলগুলো, পুতুল নাচের ইতিকথা মানে পুতুল থাকবেই। আপনারা যারা যারা পুতুল নাচের ইতিকথা এই উপন্যাসটি পড়েছেন তারা তো জানেনই যে গ্রাম্য জীবন তুলে ধরা হয়েছে। কিন্তু পুতুল নাচ আমাদের জীবন থেকে, আমাদের বাংলার অন্যতম একটা শিল্প যেটা হারিয়ে যেতে বসেছে। সম্ভবত সেটা ফিরিয়ে আনতেই বা বর্তমান প্রজন্মের সাথে সেই বিষয়টা পরিচয় করিয়ে দিতেই সম্ভবত তাদের এটা। আমরা উদ্যোক্তাদের কাছ থেকে কথা বলে জেনে নেব কেন তারা বাংলা সাহিত্যের একটা অসাধারণ আহ, এই সাহিত্য গল্পের ইতিহাস তারা তুলে ধরতে চাইছেন। আমরা উদ্যোক্তাদের পেয়ে গিয়েছি, উদ্যোক্তাদের সাথে কথা বলেই আমরা জানতে পারবো যে এমন অসাধারণ একটা উপন্যাস তারা তাদের পুজো মণ্ডপে কেন তুলে ধরছেন। আমরা পেয়ে গেছি উদ্যোক্তাদের। আমরা জানি যে আমাদের বাংলা শারদোৎসব সর্বজনীন থেকে বিশ্বজনীনে পরিণত হয়েছে। ফলে গোটা বাংলার পুজো মণ্ডপগুলি এত সুন্দর সুন্দর থিমে সেজে উঠছে যে তা বিশ্বের দরবারে আমাদের সেই গুলো ফুটিয়ে তোলা হচ্ছে। তা বাংলা সাহিত্যিক মানে তার সেরা রচনা হচ্ছে পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়। সেটা আপনাদের এবছর মণ্ডপে কেন? এটা কি নতুন প্রজন্মের কাছে পরিচয় করানো নাকি বিশ্ব দরবারে? একদমই তাই। আমাদের প্রতি বছরই একটা নিজস্ব ভাবনার উপর তৈরি করে প্যান্ডেল তৈরি হয়, মণ্ডপ তৈরি হয়। তো এবারে ভাবনাটা ওইটাই নেওয়া হয়েছে পুতুল নাচের ইতিকথা, কারণ এটা নতুন প্রজন্মের সঙ্গে একটা পরিচিতি দরকার ছিল। প্লাস আমাদের যে গ্লোবালাইজেশন যে ব্যাপারটা চলছে সবসময়, দুর্গা ঠাকুর নিয়ে, যেটা গত কয়েক বছর ধরে আমাদের এখানে বেঙ্গলে যেটা আমাদের প্যারেড হয় রেড রোডে, তার উপর বেশ করে একটা বড়সড় একটা ব্যাপার হচ্ছে এখন দুর্গাপুজো নিয়ে এখন। তো তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের ভাবনা প্রতি বছর আমরা চেঞ্জ করি। এই বছর মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা, তার উপর বেস করে আমরা এবারে থিমটাকে তৈরি করেছি। এভাবে প্যান্ডেল তৈরি হচ্ছে, ঠাকুর তৈরি হচ্ছে, সব সঙ্গে সামঞ্জস্য রেখে। মানে প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে মাতৃমূর্তিও থাকবে, মানে ওরকম পুতুলের আদলেই কি তৈরি মাতৃমূর্তি আদলে হবে, কেন মাতৃমূর্তি ভেতরে থাকবে, সামনে উপরে থাকবে, যার সঙ্গে মোটর দেওয়ার সিস্টেম থাকবে, যে হাত নাড়বে ঠাকুরের। ঠাকুরের? হ্যাঁ, ঠাকুরের হাত নড়বে। আর মানে হচ্ছে কিছুই না, তারপরে যে পুতুল আছে তাদেরও হাত নড়বে। এটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে যাই করি না কেন, আলটিমেটলি ঈশ্বর সবাইকে চালিত করছে, তারাই তাদের হাতের টানে সবকিছু চলছে। ওটাই হচ্ছে তার আইডিয়া। যে আমাদের শিল্পী উনি কালুদা, যে আমাদের শিল্পী উনি কালীপদ সাহা, উনি তার থিমের মেইন মানে কি বলবো উদ্যোক্তা আর কি। উনি প্রপোজালটা দিয়েছেন, আমাদের বোঝানোর পর আমরা রাজি হয়েছি এই থিমটা করার জন্য। ব্যক্তিগত যথেষ্টই হয়েছে, কারণ আমাদের এই এরিয়াটা যেহেতু একটু লো এরিয়া। গত বছর তো সত্যজিৎ রায়ের ওপর আপনার ট্রিবিউট দিয়েছে। গতবারের আগের বছর আমাদের ছিল বেলুর মঠ ছিল। বেলুড় মঠ ছিল, কিন্তু তা গত বছর বা তার আগের বছর যে সত্যজিৎ রায়ের উপর ট্রিবিউট দিয়েছিলেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, সেটাও একটা অসাধারণ পুজো মণ্ডপ। দূর দূরান্ত থেকে মানুষজন এসেছিল। তো এবছরে কি সেই আশাটা করছেন? অবশ্যই সেই আশা করছি। তাছাড়া সত্যজিৎ রায় যে প্যান্ডেলটা যিনি বানিয়েছিলেন, কালীপদ সাহা কালুদা আমাদের, কালুদা নিজে এবারে থিমটা যেহেতু দিয়েছে, উনি এবারেও প্যান্ডেল বানাচ্ছেন। কারণ ওনার টিমের যে কাজ সত্যি মানে প্রশংসনীয়। আশা করছি অনেক দূর থেকে লোক আসবে। আমরা যথেষ্ট পাবলিসিটি করেছি, প্রচার করেছি, আমরা আশা করছি অনেক দূর দূরান্ত থেকে লোক আসবে।
আর বাংলা সাহিত্যের একটা এমন অসাধারণ থিম আপনারা তুলে ধরছেন। এই বাংলা সাহিত্য কি বিশ্বের দরবারে বা মানুষের দরবারে তুলে ধরার জন্য একটা প্রচেষ্টা? এটা দেখুন, বাংলার যে সাহিত্য এটা অলরেডি এস্টাবলিশড, আমাদের নতুন করে কিছু তুলে ধরতে হবে না। জাস্ট যদি কেউ ভুলে না যায় সেই জন্য ব্রাশ আপ করা আর কি, এটাকে তাই রিমাইন্ডার দেওয়া একটা করে, যে আমাদের নেক্সট প্রজন্ম যারা আসছে তারা যাতে ইন্টারেস্টেড হয়, তারা যেন জানতে পারে সবকিছু ব্যাপারগুলো। দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের একই কথা বলবো, আপনারা আসুন, দল বেঁধে আসুন, সবাই মিলে দেখুন আমাদের প্রতিমা, আমাদের কাজের প্রশংসা করুন। যদি কোনো সমালোচনার জায়গা থাকে সেটাই করুন, নেক্সট ইয়ারে ভালো করার জন্য, তাহলে ওটা আমাদের কাছে একটা আশীর্বাদ হয়ে যাবে। আর একটা জিনিস যেটা এইচবি টাউনে আমরা দেখি, একদম প্রথম দিন থেকে, উদ্বোধনের দিন থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে, একদম একটা কালচারাল পরিবেশ তৈরি হয়ে যায়। এবারও সেটা থাকে? এবারও তাই হচ্ছে। পঞ্চমীর দিন আমাদের এখানে প্রোগ্রাম আছে, কালচার প্রোগ্রাম আছে পাড়ার সমস্ত, অনলি বিজয়পুর আদিবাসীদের থেকে। ষষ্ঠীর দিনও তাই আছে, বসে আঁকো প্রতিযোগিতা আছে দুপুরবেলা, রাত্রিবেলা প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। সপ্তমী অষ্টমী নবমী আমাদের কোনো প্রোগ্রাম থাকছে না এখানে। দশমীর দিন আবার আমরা বাইরে একটা বড় প্রফেশনাল টিমকে এনে এখানে একটা জলসা করছি, একটা অনুষ্ঠান করছি দশমীর দিন। এবং একাদশীর দিনও তাই প্রফেশনাল টিম দিয়ে এখানে প্রোগ্রাম হচ্ছে। দ্বাদশীর দিন আমাদের ঠাকুর নিরঞ্জন হবে দ্বাদশীর দিন। আপনার নাম? আমার নাম তমাল কুমার দাস, এবার আমি এখানকার সেক্রেটারি। এবারে এই ফার্স্ট টাইম, সুতরাং আমার অভিজ্ঞতা একেবারেই নেই। আমি প্রতিবারই পুজোতে ইনভলভ থাকি, কিন্তু এবার একেবারে কমিটির মধ্যে থেকে এইভাবে ইনভলভ হয়েছি প্রথম। সেটাই তো অভিজ্ঞতা। সেটাই অভিজ্ঞতা, রাইট। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা উদ্যোক্তাদের কথা শুনলেন, জানালেন কেন তারা পুতুল নাচের ইতিকথা, প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পুতুল নাচের ইতিকথা এটা তুলে ধরছেন তাদের এবছরের পুজো মণ্ডপে। সেটা শুনলেন, এবং আমরা এবার ধীরে ধীরে কিন্তু মূল মণ্ডপে প্রবেশ করেছি। এই মুহূর্তে শ্যামলদা আপনাদের সিলিংটা দেখাচ্ছে, সিলিং পোর্শনটা দেখাচ্ছে। এখানে অসংখ্য পুতুল ঝুলছে। এই পুতুলের সাথে ছোটবেলা থেকে আমরা পরিচিত, পুতুল দেখে পরিচিত, কিন্তু পুতুল নাচ কজন দেখেছি সেটা কিন্তু সত্যি সত্যি বলা বাহুল্য যে আমরা অনেকেই পুতুল নাচ তেমন ভাবে দেখিনি। তার কারণ প্রায় প্রায় এটা লুপ্ত প্রায় হতে বসেছে। যারা পুতুল নাচ দেখেছেন তারা তো জানেনই, কিন্তু যারা দেখেননি তারা এবার পুতুল নাচের সাথে কিন্তু পরিচিত হতে পারবেন। সাহিত্যটা হয়তো পড়েছেন, উপন্যাসটা হয়তো পড়েছেন, কিন্তু পুতুল নাচ ঠিক কেমন হয়ে থাকে সেটা দেখাবেন। গোটা মণ্ডপ জুড়ে অসংখ্য ছোট বড় পুতুল। এবার আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মণ্ডপের পুরো অংশ তৈরি না হলেও অনেকাংশে তৈরি হয়ে গিয়েছে। অসংখ্য পুতুলের ছড়াছড়ি, ভীষণ ভালো লাগছে পুতুলগুলো দেখতে। এবার তবে পুতুলগুলো কি দিয়ে তৈরি, কিভাবেই বা এগুলো পুতুল নাচ তুলে ধরা হবে, অবশ্যই সেটা আমরা শিল্পীর থেকে জানবো। যেটা বিশেষত্ব থাকছে, মাতৃমূর্তিও কিন্তু নড়বে, মানে পুতুল নাচের মতোই সেই মাতৃমূর্তিতেও কিন্তু হাত পা সেগুলো নড়বে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আপনি যদি মণ্ডপে প্রবেশ করেন একেবারে বাদিক থেকে শুরু করুন আর ডান দিক থেকে শুরু করুন, অসংখ্য মূর্তি, এরকম পুতুল দেখতে পাবেন। এখানে রামকৃষ্ণ এবং মা কালীর মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এর হাত পা, হাত নড়ে, সবকিছুই নড়ে। এগুলো কিন্তু সেভাবেই তৈরি করা আছে। পুরোটা বরঞ্চ আমরা শিল্পীর কাছ থেকে শুনে নিই। এটুকু আমরা বুঝতে পারছি এখানে শ্রী রামকৃষ্ণ পরমহংস এবং মা ভবতারিণী যিনি সাধনা করেছিলেন দক্ষিণেশ্বরে, সেই মা কালীর মূর্তি তুলে ধরা হয়েছে। কিন্তু আমরা একটু শিল্পীকে ডেকে নেব। এখানেও একটা হাতের মধ্যে পুতুল ঝুলছে, কারণ পুতুল নাচ যিনি করান তিনি কিন্তু তার আঙুলের কারুকার্যের মাধ্যমেই, অদ্ভুত কারুকার্যের মাধ্যমেই আমরা পুতুল নাচ দেখতে পাই, যেটুকু আমরা জানি। এখানে সেটাই তুলে ধরা হয়েছে সম্ভবত। আমরা বিস্তারিত জানবো শিল্পীর কাছ থেকে। আমরা শিল্পীকে ডেকে নেব। দাদা, পুতুল নাচের ইতিকথা আমরা অনেকেই পড়েছি, আবার বর্তমান প্রজন্ম পড়েনি, এটাও আমরা জানি। উদ্যোক্তা জানালেন সেই পরিচিতি তুলে ধরতেই পুতুল নাচের ইতিকথা, কিন্তু আপনি সত্যজিৎ রায়ের যেটা তৈরি করেছিলেন সেটা অসাধারণ, বহু মানুষ দেখতে এসেছেন এবং অত্যন্ত প্রশংসনীয় হয়েছিল। এবার পুতুল নাচের ইতিকথা, মানে এটা একটা দুঃসাহসিক, যথেষ্ট দুঃসাহসী একটা পদক্ষেপ। আমরা অসংখ্য পুতুল দেখতে পাচ্ছি, যদিও সম্পূর্ণ হয়নি। মানে কিভাবে এগুলো নড়বে বা করবে একটু যদি বলেন। এখানে মেকানিক্যাল ভাবেই পুতুলগুলো নড়বে। অ্যাকচুয়ালি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পুতুল নাচের ইতিকথা অনুকরণেই অ্যাকচুয়ালি তৎকালীন সমাজে মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের ইতিকথা লিখে যে সাড়া ফেলে দিয়েছিলেন, সেটা আমাদের সামাজিক স্তর থেকে শুরু করে কেউ না কেউ প্রত্যেক মানুষকে অদৃশ্যভাবে, অদৃশ্য সুতোর টানে নাড়িয়ে যাচ্ছেন। সেটাই মানিক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন। আমরা তার অনুকরণ করার চেষ্টা করছি মাত্র। আমরা চেষ্টা করছি যে জনসাধারণ কিভাবে আমরা বিভিন্ন, এই যে এখানে ছোট ছোট হাত দেখতে পাচ্ছেন, বিভিন্ন রঙের আছে হাতগুলো, যে আমরা আর্থসামাজিক দিক থেকে বা সামাজিক দিক থেকে যেভাবেই হোক না কেন এই হাতগুলো আমরা
বিভিন্ন রঙের করেছে। এই কারণে বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে বিভিন্ন কারণে আমরা প্রত্যেকেই কারো না কারো দ্বারা অদৃশ্য সুতার টানে প্রভাবিত হচ্ছি। সেটাই আমরা পুতুল নাচের মাধ্যমে এখানে দেখাতে চাইছি। হ্যাঁ, এখানে আমরা একটা হলুদ হাত হ্যাঁ, দেখলাম, আমরা একটা সবুজ রঙের হ্যাঁ, হাত হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই বিভিন্ন রঙের যেহেতু আমরা এখন বিভিন্ন রং নিয়ে, সেটা রাজনৈতিক বলুন বা বিভিন্ন ধর্মীয় বলুন, বিভিন্ন রং নিয়ে আমরা চলছি। সেই যে কারণে প্রত্যেকের পেছনেই কোনো ধর্মীয় ক্ষেত্রেও কোনো না কোনো হাত কারো পেছনে কাজ করছে, কারণ আছে, আবার রাজনৈতিক কারণও ক্ষেত্রেও আছে। বিভিন্ন রঙের হাত বিভিন্ন লোকের পেছনে বা সমাজ পরিচালনার ক্ষেত্রে কাজ করছে। সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। আর একটা বিষয় জানতে চাইবো, এই যে এখানে রামকৃষ্ণ দেব এবং মা কালীর একটা মূর্তি আছে, এগুলোও তো নিশ্চয়ই নড়বে। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, এগুলো এগুলো কিভাবে এগুলো মেকানিক্যালি হবে সব। মানে এখানে কি কোনো এখানে রামকৃষ্ণ যে আরাধনা করেছিলেন, মা আশীর্বাদ করছে, রামকৃষ্ণকে দেখা দিলেন, সেটা বোঝানো হবে। সেটা ওই হ্যাঁ, নাড়াচাড়ার হ্যাঁ, মাধ্যমে বোঝানো হয়। বোঝানো। আরো অসংখ্য পুতুল রয়েছে এই এখানটা জুড়ে, যেগুলো ঢাকা রয়েছে, যেহেতু সম্পূর্ণ হয়নি। একেবারে এখানে যেমন রামকৃষ্ণ সারদা দেখলাম, এখানে কি আরো অন্য কি হ্যাঁ, কি কি ওখানে রয়েছে? আছে রাম রাবণের যুদ্ধ হবে। তা ওদিকে আছে শিব অন্নপূর্ণা আছে, দ্রৌপদীর বস্ত্রহরণ দেখানো হবে। ইভেন বাচ্চাদের জন্য গোপাল ভাঁড় রাখা হয়েছে। আবার রয়েছে আপনার বাউল রয়েছে। বাউল এগুলো রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। মানে এবারে মণ্ডপ জুড়ে এই সংস্কৃতিগুলো তুলে ধরেছেন। হ্যাঁ, আবার স্টুডেন্ট স্যার রয়েছে। শিক্ষক আর হ্যাঁ, হ্যাঁ, পড়ুয়ার পড়ুয়া রয়েছে। তাদের সম্পর্কটা তুলে ধরেন। হ্যাঁ, হ্যাঁ। আর একটা যে বিষয়ে প্রশ্ন করবো, যে আমরা অসংখ্য পুতুল দেখতে পাচ্ছি, আমাদের শ্যামলদা তুলে ধরছেন এত পুতুল, এই পুতুলগুলো কি দিয়ে তৈরি হয়েছে? এই পুতুলগুলো আপনার হেডটা আছে, মাথাটা আছে কাঠের, আচ্ছা, আর বাকি ক্লথ ফোল্ড করে করা হয়, কাপড় ফোল্ড করে করা হয়েছে। এগুলো কি আপনার কারিগরি তৈরি করছে, না হ্যাঁ, কোথা হ্যাঁ, থেকে প্রায় আনা হয়েছে? 3 মাস ধরে এই পুতুলগুলো তৈরি হচ্ছে। 3 মাস ধরে। আর গোল গোল যে চাকার মতো আমরা শুরুতেও দেখতে পেলাম হ্যাঁ, প্রবেশ হ্যাঁ, পথে, হ্যাঁ। এগুলো কি? এগুলো একটা ডিজাইন করা হয়েছে, মানে আনুষঙ্গিক প্রপস হিসেবে কিছু করা হয়েছে। সামঞ্জস্য রেখে। হ্যাঁ, কতদিন ধরে পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে? প্রায় 3 মাস ধরে সব পুতুল বানানো হচ্ছে। 3 মাস ধরে হচ্ছে। কতজন কারিগর কাজ করছেন? 15 জন। কোথা থেকে এসেছেন তারা? কিছু আছে যারা পুতুল নাচের সাথে জড়িত, সাউথ আচ্ছা। 24 পরগনা, তারা নইলে এই রিভলভিং পুতুলগুলো, ফোল্ডিং পুতুলগুলো তারা তৈরি করেছেন। তাদের সাথে আমাদের লোকাল কিছু আছে। মানে এটা একটা হারিয়ে যাওয়া শিল্প, বাংলার হারিয়ে যাওয়া শিল্প, কিন্তু অনেকে এখনো গ্রাম বাংলায় রয়েছেন, তাদেরকেই আপনি তুলে মানে নিয়ে এসেছেন। হ্যাঁ, হ্যাঁ, তারা কিছু এসছেন, তারা এসে আমাদের শিল্পীদেরকে, আমাদের সহশিল্পীদেরকে গাইড করছেন। আচ্ছা। এইভাবে কাজটা হচ্ছে। ফলে তাদের সুবিধা, মানে হ্যাঁ, অনেকটা হ্যাঁ, হ্যাঁ, বুঝতে সুবিধা হয়েছে, একদম। তাই তো? মানে সত্যজিৎ রায় যেমন সাড়া ফেলে দিয়েছেন, এটাও নিশ্চয়ই আপনি আশা করছেন। সেটা তো অবশ্যই, যেটা সামাজিক একটা প্রভাব আমরা তুলে ধরতে চাইছি এখানে, যে আমরা ধর্মীয় ক্ষেত্রেই বলি, আবার সমাজ পরিচালনার ক্ষেত্রেই বলি, যে আমরা সব দিক থেকেই কারো ইশারাতেই চলছি, সেটাই আমি এখানে তুলে ধরতে চাইছি। আর একটা বিষয় জানা হলো না, সেটা হচ্ছে আলোকসজ্জাটা কিরকম থাকবে, আলো আধারি নাকি ঝলমলে? না, আলো আঁধারেই থাকবে। মানে বাইরের যে আমরা পোর্শনটা দেখলাম সেখানে ঝলমলে আলোই থাকবে, আর ভেতরে ঢোকার পর কি আলো আধারি? আলো আঁধারি। সেখানেই পুতুল নাচ দেখতে হ্যাঁ, পাবেন। হ্যাঁ, হ্যাঁ, দুদিকে একদম পুতুলে ভর্তি। আর মাতৃমূর্তিও শুনতে পাচ্ছি যে পুতুলের মাতৃমূর্তি এখানে ট্র্যাডিশনালি সাবেকিয়ানাই থাকবে। ওপরে মা থাকবেন প্যান্ডেলের ওপরে, সেটা। মায়ের দ্বারা সবাই আমরা পরিচালিত হচ্ছি, সেটা এখানে বোঝানো হবে। আপনার নাম? আমার নাম কালু সাহা। আপনারা দেখলেন এবং শুনলেন শিল্পী এবং উদ্যোক্তাদের কথা। অবশ্যই তার সঙ্গে আবারও বলছি, আমি এর আগেও বলেছি, যে বৃষ্টি এবার বাদ সেধেছে শারদোৎসবে, তার মধ্যে ঘূর্ণাবর্তের জেরে আরো অতিরিক্ত বৃষ্টি হয়েছে, আর সে কারণে কাজে বিঘ্ন ঘটেছে। সেজন্য যে ঢাকা পোশাকগুলো রয়েছে, সেগুলো শিল্পী বা উদ্যোক্তা বলে দিলেন, এর পিছনেও কিন্তু পুতুল রয়েছে। কোথাও রাম রাবণের যুদ্ধ, কোথাও বা শিক্ষক পড়ুয়া, কোথাও বা বাউল, এগুলো কিন্তু রয়েছে। সোদপুর এইচবি টাউন, অর্থাৎ এইচবি টাউন বলেই বেশি চেনে মানুষ। বিজয়পুর সর্বজনীন দুর্গোৎসবের ৭৬তম বর্ষে কিন্তু অসাধারণ একটা পুজো মণ্ডপ, সেটা হচ্ছে প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা অবলম্বনে এই মণ্ডপ সজ্জা তৈরি হচ্ছে। সাবেকিয়ানায় মূর্তিতে মাতৃপুজো হবে, কিন্তু আরেকটা মাতৃমূর্তি থাকবে, যেখানে কিন্তু একেবারে পুতুল নাচের মতোই মায়ের হাত পা নড়বে, এমনটাই জানালেন। আর একটা একটা শক্তি, ঐশ্বরিক শক্তি হোক বা যে শক্তিই হোক, সকলকে পরিচালনা করছে, সেই মেসেজ দিতে, পাশাপাশি বর্তমান প্রজন্মের সঙ্গে এই পুতুল নাচকে পরিচিত করে তুলতেই
তাদের এই বিশেষ উদ্যোগ বলে জানালেন উদ্যোক্তা এবং শিল্পী। কেমন লাগলো আমাদের এই পুজো পরিক্রমা? আর পুজোর মধ্যে অবশ্যই যে আপনারা এই এসবি টাউনের পুজো অর্থাৎ বিজয়পুর সর্বজনীনের পুজো ঠাকুর দেখতে আসতে ভুলবেন না, সেটা আমরা খুব ভালো করেই জানি, কারণ এরম অসাধারণ প্যান্ডেল মিস হয়ে যাবে তাহলে। তাই অবশ্যই আসুন সোদপুর এসবি টাউনে। আর আমাদের খবর এবং আমাদের পুজো পরিক্রমা কলকাতা সহ পানিহাটি, উত্তর শহরতলি কেমন লাগছে সেটাও জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।